আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মিছিল মিটিংয়ে হঠাৎ করে মুখ ফসকে এখন জয় বাংলা স্লোগান চলে আসছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল বিচার বিবেচনা না করেই আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। একইভাবে অন্তর্বর্তী সরকারের সুশীলতা এবং দিল্লির ষড়যন্ত্র সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ কিন্তু দুর্বার গতিতে ফিরে আসতে চাইছে, যেটা যদি আমরা এখনই না থামিয়ে দিই তাহলে ভবিষ্যতে দেশের জন্য এবং আমাদের জন্য একটি ভয়ঙ্কর রূপ হয়ে আসবে বলে আমি মনে করি। যখন আপনার সঙ্গে কথা বলছি কিছুক্ষণ আগেই কারণ বাজারে মিছিল হয়েছে এবং সেখানে অনেক গ্রেপ্তার হয়েছে, এই বিষয়ে কি বলবেন? না, মিছিলটা কিন্তু আজকের গল্প না। মিছিলটা পতিত আওয়ামী সরকার বিভিন্ন সময় ঝটিকা মিছিল করছে, বিভিন্নভাবে তারা তাদের রূপ প্রকাশ করার চেষ্টা করছে। কিছুদিন আগের যে মিছিল হলো সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুঁড়ে মারা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের দুঃশাসন এবং অপরাজনীতি নিয়ে ফেরত আসতে চাইছে ভারতের সহায়তায়, দিল্লির সহায়তায়, রয়ের সহায়তায়, এই বিষয়টা পুরোপুরি স্পষ্ট। প্রথম তারা ঝটিকা মিছিল করে চলে যাচ্ছিল, এরপর তারা ককটেল বিস্ফোরণ শুরু করেছে, আগামীতে তারা গোলাগুলি শুরু করবে। কিন্তু আমরা যদি সুশীল ভূমিকা রাখি, আমি দেখতে পাচ্ছি রাজনৈতিক দলগুলোর বিভিন্ন মিছিল মিটিংয়ে হঠাৎ করে মুখ ফসকে এখন জয় বাংলা স্লোগান চলে আসছে। অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল বিচার বিবেচনা না করেই আগামীতে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছে। একইভাবে অন্তর্বর্তী সরকারের সুশীলতা এবং দিল্লির ষড়যন্ত্র সব কিছু মিলিয়ে আওয়ামী লীগ কিন্তু দুর্বার গতিতে ফিরে আসতে চাইছে, যেটা যদি আমরা এখনই না থামিয়ে দিই তাহলে ভবিষ্যতে দেশের জন্য এবং আমাদের জন্য একটি ভয়ঙ্কর রূপ হয়ে আসবে বলে আমি মনে করি। গণমাধ্যমে জিএম কাদের বলেছেন আওয়ামী লীগ এলে নির্বাচন গ্রহণযোগ্য হবে। উনি এটাও বলেছেন নৌকার ভোটগুলো নাঙ্গলে পড়বে। এটা কি খুব স্বাভাবিক কিছু নয়? আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে অতীতে আওয়ামী লীগের এই যে 3টা ভোট, যেই ভোটকে সারা দুনিয়া গ্রহণ করে নাই, সেই ভোটের শরিক ছিল জাতীয় পার্টি। জাতীয় পার্টি হচ্ছে সেই জাতীয় পার্টি যেই জাতীয় পার্টির জিএম কাদের ভারতে বৈঠক করে দেশের মাটিতে নেমে উনি বলতেন যে মন খুলে কথা হয়েছে, ভারতের অনুমতি ছাড়া, দিল্লির অনুমতি ছাড়া আপনাদের সাংবাদিকদের বলা যাবে না। অর্থাৎ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি তারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশে দিল্লির সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল, বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল। তো সেই জাতীয় পার্টি যখন দেখতে পায় যে নৌকা প্রতীক আগামী নির্বাচনে নাই, তখন তো তাদের মনে কষ্ট জন্মাবেই এবং তারা চাইছে তাদের কাঁধে ভর করে আওয়ামী লীগ ফেরত আসুক, যাতে ভবিষ্যতে তারা দেশটাকে আবারও লুটেপুটে খেতে পারে। তো সেখানে জাতীয় পার্টির ভূমিকাটা এই মুহূর্তে আওয়ামী লীগের ভূমিকা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে এখন আলাদা করে দেখার কোনো সুযোগ নয়। দুইজনেরই লক্ষ্য উদ্দেশ্য একই, দিল্লির যে স্বার্থ সেই স্বার্থ পূরণ করা। যেই কারণে আমি বারবার বলি আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টি এবং 14 দলকেও নিষিদ্ধ করতে হবে, এর কোনো বিকল্প নাই আমাদের হাতে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি উনি বলেছেন ভোটে বাধা দানে আওয়ামী লীগ আস্তে আস্তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। না, এখন দেখুন জাতীয় পার্টির এই জাতীয় অবান্তর কথাবার্তা গ্রহণ করার কোনো সুযোগ নাই। কারণ এই ভদ্রলোক বলবো কিনা জানি না, কিছুদিন আগে বলেছে জাতীয় পার্টি রক্ষা করার দায়িত্ব এখন বিএনপির। বিএনপি কেন জাতীয় পার্টিকে রক্ষা করতে যাবে, ওনারা কিভাবে এটা আশা করেন, এটাই তো আমার কাছে আশ্চর্য লাগে। কারণ যেই আওয়ামী লীগ, যেই জাতীয় পার্টি, যেই 14 দল এত গণহত্যা করার পরেও এখনও তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, তাদেরকে রক্ষা করার দায়িত্ব কেন বিএনপি নেবে, কেন জামাত নেবে, কেন জাকপা নেবে বা কেন অন্যান্য দল নেবে? যদি কোনো দল আদৌ নিয়ে থাকে তাহলে সেই দলকেও ভবিষ্যতে আওয়ামী লীগের মতো নিশ্চিহ্ন হয়ে যেতে হবে। কারণ বাংলাদেশের মাটিতে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ হোক, জাতীয় পার্টি হোক, নতুন কোনো দল হোক, কাউকেই মেনে নেওয়ার জন্য জনগণ আর প্রস্তুত নয়। মাথা নত করতে আমরা রাজি নই। নিউ ইয়র্কের এই ঘটনার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগ প্রমাণ করলো অন্যায়ের জন্য তারা বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগকে অনুশোচনা করার মতো দল? আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত আপনি যদি ইতিহাস বিশ্লেষণ করেন তাহলে দেখবেন তারা হচ্ছে
গুম পছন্দ করে, খুন পছন্দ করে, গান পাউডার দিয়ে বাস জ্বালিয়ে দিতে পছন্দ করে, মানুষ হত্যা করতে পছন্দ করে, গণহত্যা পছন্দ করে। এক শেখ হাসিনার আমলে এই গণহত্যার ঘটনা তো একটা নয়, শুধুমাত্র এই 24-এর গণঅভ্যুত্থান নয়। আপনি যদি পিলখানা দেখেন, আপনি যদি শাপলা দেখেন, আপনি যদি মোদি বিরোধী আন্দোলন দেখেন, এমনকি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায়ের পরের গণহত্যা দেখেন, এক হাসিনার 15 বছরের দুঃশাসনেই তো 5টা গণহত্যা হয়ে গেছে। আপনি যদি শেখ মুজিবের আমল দেখেন, তখন খেয়াল করবেন সাভারের শেয়াল এবং কুকুরগুলা তরতাজা হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে গুম করার পর লাশগুলা ফেলা হতো সাভারে। সাভার তখন এত উন্নত এলাকা ছিল না, বন জঙ্গল বিস্তৃত। অতএব শেখ মুজিব থেকে শেখ হাসিনা, আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে হত্যার ইতিহাস। তারা কখনোই অনুশোচনা করে না। তারা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী এবং অপরাজনীতিতে বিশ্বাসী এবং সর্বোপরি ভারতের স্বার্থ রক্ষা করার রাজনীতিতে বিশ্বাসী। তাদের ডিকশনারিতে অনুশোচনা বলে কোনো শব্দ ছিল না, এখনও নাই, ভবিষ্যতেও হবে না। এনসিপি তারা তাদের মার্কাতেই অটুট রয়েছে। এনসিপি বলেছে অন্য কোনো মার্কায় আপোষ নাই। না, দেখুন, এইটা হচ্ছে এনসিপি এবং নির্বাচন কমিশনের ব্যাপার। নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা হচ্ছে তাদের যে সকল প্রতীক আছে অ্যাভেলেবেল, সেটার মধ্যে শাপলা নাই, এই কারণে দেওয়া যাবে না। আমি যেটা মনে করি সেটা হচ্ছে এইটা নির্বাচন কমিশনের সুযোগ আছে নতুন প্রতীক গ্রহণ করার, মানে এটা জিদ ধরে বসে থাকার কিছু নেই। একইভাবে এনসিপি যেটা বলছে সেটা হচ্ছে দিতেই হবে, না হলে নির্বাচন করতে দিব না। আমি গতকাল সার্জিসের একটা স্ট্যাটাস দেখলাম যে সেক্ষেত্রে নির্বাচন হতে দেওয়া হবে না, কে ক্ষমতায় যে মধু খায় আমরা দেখে নিব। এই ধরনের জিদমূলক কথাবার্তাও আমার কাছে একটু চাইল্ডিশ মনে হয়। আমার কাছে যেটা মনে হচ্ছে একটা স্নায়ুর যুদ্ধ নির্বাচন কমিশন বনাম এনসিপির মধ্যে চলছে। এটা টেবিলে বসে শান্ত প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব। এটা কোনো আন্দোলন সংগ্রাম করার বিষয় না। নতুন একটি রাজনৈতিক দল গঠন হয়েছে, তাদের আমরা এনসিপিকে শুভেচ্ছা শুভকামনা জানাই। প্রতীক অবশ্যই গুরুত্বপূর্ণ এবং প্রতীক কিন্তু পরিবর্তনশীল। আজকের বিএনপির প্রতীক ধানের শীষ বিএনপির ছিল না। জিয়াউর রহমান যখন জাগদল থেকে নতুন দল গঠন করলেন সবাইকে মিলে, তখন কিন্তু ধানের শীষ অন্য একটা দল থেকে তারা গ্রহণ করেছে। অর্থাৎ আজকে শাপলা না হলে এনসিপি নির্বাচন করবে না, এইটা আমার কাছে একটু চাইল্ডিশ দাবি বলে মনে হয়। আমার কাছে যেটা প্রস্তাবনা সেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং এনসিপির বসে ঠান্ডা মাথায় আধা ঘন্টার একটা আলোচনা হলেই এটা সমাধান করা সম্ভব। কেউ কেউ বলছে যে এই সফরে ডক্টর ইউনূস সাহেবের সঙ্গে জামাতের মহাসচিব যায়নি, কিন্তু বিএনপির মহাসচিব গিয়েছে। জামাতে তো মহাসচিব পদ নেই। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকার যে সফরে গেল সেখানে বিএনপির মহাসচিব গিয়েছে, কিন্তু জামাতের আমির যায় নাই। তাহলে তো আমি বলতে চাই যে মানে বিএনপির চেয়ারপারসন কেন যায় নাই, বা ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন যায় নাই? বিএনপিতে তো চেয়ারম্যান অথবা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যাওয়ার সুযোগ আছে, তারা না যেয়ে কেন মহাসচিব গেল? তো এই জায়গাটাতে জামাতের আমির কেন যায় নাই, এই প্রশ্নটা আমার কাছে অবান্তর মনে হয়। আমাদের সকলেরই জানা থাকার কথা, আমিরে জামাতের কিছুদিন আগে একটা বড় রকমের অপারেশন হয়েছে, উনি টুকটাক মুভমেন্ট শুরু করেছে, এখনও কিন্তু আগের মতো সক্রিয় মুভমেন্টে যায় নাই। অতএব ওনার ওই জায়গায় না যাওয়াটা খুবই স্বাভাবিক বলে আমি মনে করি, শারীরিক কন্ডিশনের কারণে। সেখানে জামাতের প্রতিনিধি উপস্থিত আছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিনিধি তাহের সাহেব। আমার কাছে মনে হয় এইটা কোনো ভাইটাল পয়েন্ট না। ডাকসুর নীতিমালা পরিবর্তন চায় ছাত্রদল, এবং গাউসুল আজম মার্কেটে ব্যালট পাওয়ার বিষয়ে কেন পরিষ্কার করছে না ঢাবি প্রশাসন, দাবি তুলেছেন আবিদ, ওমামা ও কাদের। আমি খুব সম্ভবত গতকালকেই দেখেছি যে ডাকসু যে নির্বাচন হলো সেখানে 3 জন ভিপি ক্যান্ডিডেট একসাথে যে কমপ্লেন জানিয়েছে বিভিন্ন বিষয় নিয়ে তাদের। আমি যেটা মনে করি সেটা হচ্ছে তারা যেটা বলতে চাইছে কোন জায়গায় তারা সম্ভবত কিছু ব্যালট পেপার দেখতে পেয়েছে, সেগুলো তো ব্যবহৃত ব্যালট পেপার নয়। আমি যখন কোনো জায়গায় পোস্টার বা লিফলেট ছাপাইতে দিই কোনো প্রেসে আমার দলের জন্য বা কোনো কার্যক্রমের জন্য, তখন সেই প্রিন্টিং প্রেসে এটা খুব স্বাভাবিক যে প্রিন্টিংয়ে কিছু অতিরিক্ত থাকবে। তারপর সেটা ব্যবহার হচ্ছে কি হচ্ছে না সেটা হচ্ছে প্রশ্ন। ব্যাপারটা যদি এরকম হয় যে ব্যালট বাক্স দখল করা হয়েছে, চুরি করা হয়েছে, ছিনতাই করা হয়েছে, তাহলে একরকম, আর অতিরিক্ত ব্যালট পড়েছিল কোনো জায়গায় সেটা অন্য রকম। আমি যেটা মনে করি সেটা হচ্ছে বিএনপির তরফ থেকে, বিএনপি বলা ভুল হবে, ছাত্র দলের তরফ থেকে
প্রথমে আমি দেখেছিলাম মধ্যরাতে ভিপি ক্যান্ডিডেট নির্বাচনটা বয়কট করেছিল, এবং মধ্যরাতে আমি যেটা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে তাদের জিএস ক্যান্ডিডেট স্বাগত জানিয়েছিল যে এটা যদি ছাত্রদের রায় হয়ে থাকে তাহলে আমি তাদেরকে শুভেচ্ছা জানাই, এবং পরের দিন কিন্তু ভিপি ক্যান্ডিডেট শুভেচ্ছা শুভকামনা জানিয়েছিল এবং কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার একটা আশাবাদ ব্যক্ত করেছিল। এতদিন যাওয়ার পরে এই নতুন করে তিনজন মিলে যে কমপ্লেন দেওয়াটা, এটা আসলে ঠিক গ্রহণযোগ্য নয়। মানে আমাদের দেশের রাজনীতিবিদদের একটা কালচার জন্মলগ্ন থেকে আছে, জিতলে সুষ্ঠু, পরাজিত হলে দুষ্টু। মানে জিতলে আমি মেনে নিব, আর হেরে গেলে আমি মানতে রাজি না। আমি মনে করি ডাকসুর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন হয়েছে এবার। প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা ছিল, কোনো সংঘর্ষ, মারামারি, হানাহানি, কাটাকাটি, লুটপাট কোনো জায়গায় আমরা দেখতে পাই নাই। ভোট গণনার সময় সিসি ক্যামেরার মাধ্যমে বাইরে এলইডি বিশাল স্ক্রিনে দেখানো হয়েছিল, এবং আপনি খেয়াল করবেন যেই তিনজন ভিপি ক্যান্ডিডেট গতকালকে অভিযোগ নিয়ে উপস্থিত হয়েছিলেন, তিনজনের ভোটের সংখ্যা যোগ করলে দেখবেন 10,000, আর যিনি জয়যুক্ত হয়েছে ছাত্র শিবির থেকে তার ভোটের সংখ্যা 14,000। বিশাল ডিফারেন্স। এতদিন পরে সে এই জাতীয় অভিযোগ আসাটা আমার কাছে মনে হয় একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ। আমি তাদেরকে অনুরোধ জানাবো এখন আর অভিযোগ না করে ফলাফলকে গ্রহণ করে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একসাথে কাজ করার। আগামী নির্বাচন ইনশাল্লাহ 1 বছর পরেই হবে, সেটার জন্য বরং প্রস্তুতি গ্রহণ করুন, সাধারণ ছাত্রদের শান্তিতে থাকতে দেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি যেটা বলতে চাই, যেহেতু অভিযোগ এসেই গেছে, অভিযোগগুলো খণ্ডন করে তাদের স্বচ্ছতার সাথে উত্তর দেওয়া উচিত, তাহলে এই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। এটা আমার অনুরোধ থাকবে।